সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল গফুর, প্রভাষক পদার্থবিদ্যা, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা। আমি আজকে আলিম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় এর নির্দিষ্ট কোনো কিছু টপিক্সের উপর আলোচনা করব ইনশাল্লাহ। তো আমি যদি আজকে বলি যে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র যেহেতু আমি নেব, তো আর তোমরা যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রী আছো এই বিষয়টা তোমাদের জন্য প্রথম, এই জন্য আমি একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখায় শুরু করবো ইনশাল্লাহ। আমাদের এটা টোটাল মার্কস থাকবে এরকম যে 100 মার্কসের একটা পরীক্ষা হবে। এইরও 3টা স্টেপ থাকবে। আমি গতদিন যেমন আইসিটি ক্লাসে বলছিলাম এটা সেমভাবে থাকবে। প্রথম অংশটা এরকম থাকবে আমাদের যে মাল্টিপল এখানে 25টা অবজেক্টিভ থাকবে, 25 মার্কস। সেকেন্ড অংশটা আমাদের এরকম থাকবে ক্রিয়েটিভ কোশ্চেন থাকবে আমাদের। এখানে আমার অধ্যায় আছে 11টা প্রথম পত্রে 11টা অধ্যায় থেকে 8টা উদ্দীপক থাকবে আর কি। এই 8টা উদ্দীপক সংশ্লিষ্ট কোশ্চেনের আনসার দিতে হবে আমাদের 5টা। প্রত্যেকটার পূর্ণমান সমান এবং 5টা 5 10 50 মার্কস। তাহলে আমাদের এখানে আসতেছে 75 মার্কস। আর 25 মার্ক হলো তৃতীয় একটা অংশ আছে আমাদের। এই টোটাল হলো 100 মার্কসে আমাদের পরীক্ষা দিতে হবে। তো আমি সাবজেক্টের একটু প্রথম অধ্যায়ের দিকে যাচ্ছি। আমি যে বিষয়টা নেব সেটা হলো পদার্থবিজ্ঞান বা পদার্থবিদ্যা আমরা বলে থাকি। এটা হলো একটা ওয়ার্ড, এখানে কোনো গ্যাপ থাকবে না, স্পেলিংটা এরকম হবে। আমি যদি এর ইংরেজি প্রতিশব্দটা লিখি সেটা এরকম হবে PHYSICS, ফিজিক্স। ফিজিক্স হলো একটা ওয়ার্ড। এখানে আমি পদার্থবিদ্যাটাও একটা ওয়ার্ডে লিখব। আমি কোনো অবস্থায় এখানে গ্যাপ দেওয়ার চেষ্টা করব না। তো এই পদার্থবিদ্যা বিষয়ের প্রথম অধ্যায়টা হলো আমাদের এরকম যে প্রথম অধ্যায় হলো ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। দ্যাটস বোঝাচ্ছে যে ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায় নিয়ে কথা বলবো। তো যেহেতু আমি পদার্থবিদ্যা নিয়ে কথা বলতেছি, প্রথমত যদি আমি জিজ্ঞেস করি যে পদার্থটা কী, পদার্থ হলো এরকম যে এই ভৌত জগতে যার উপর বল প্রয়োগ করলে সে একটা হলো রিয়েকশন দেখায় আর কি, প্রতিক্রিয়া দেখায়, যার আকার আকৃতি অবস্থান আছে অর্থাৎ জায়গা দখল করে থাকতে পারে, তাকে আমরা পদার্থ বলে থাকি। তাহলে পদার্থবিদ্যা কি যদি কথা বলি, পদার্থবিদ্যা হলো এরকম, এটা হলো বিজ্ঞানের একটা শাখা যেখানে পদার্থ এবং শক্তি অর্থাৎ কোনো বস্তুর ভর এবং শক্তি নিয়ে আলোচনা করব আর কি, তাকে আমরা পদার্থবিজ্ঞান বলে থাকি আর কি। তো আমরা যদি এই ফিজিক্যাল ওয়ার্ল্ড বা ভৌত জগৎ নিয়ে কথা বলি, যে ভৌত জগৎ, এই ভৌত জগৎটা কি? ভৌত জগৎ হলো এরকম, আমরা যেখানে আছি, যা কিছু দেখি, যা কিছু পঞ্চম ইন্দ্রিয় দ্বারা আমরা উপলব্ধি করি, যা আমাদের অনুভূতির বাইরে অস্তিত্বশীল,
যেমন ভর শক্তি ইত্যাদি নিয়ে যে জগৎ তাকে আমরা বলবো ভৌত জগৎ। তো এই জগৎটা হলো দুই প্রকার, একটা হলো মনোজগৎ, আরেকটা হলো আমাদের ভৌত জগৎ। মনোজগৎ কোনটা? যে যে জগতে হলো যে আনন্দ বেদনা সুখ দুঃখ থাকবে, সেটা যে জগতের অংশ বিশেষ তাকে আমরা বলবো মনোজগৎ। আর ভৌত জগৎ কোনটাকে বলবো? যেখানে আমরা যা কিছু দেখি আর কি, যা কিছু পরিমাপ করা যাবে, যা কিছু কতগুলো সূত্র মেনে চলে আর কি, তাহলে এই বস্তুগুলো এই জিনিসগুলো যে জগতের অংশ বিশেষ তাকে আমরা বলবো হলো ভৌত জগৎ আর কি। তা আমরা যদি এখন ভৌত জগৎ আমরা দেখলাম, পরিমাপ দেখব আমরা। তার আগে আমরা দেখব যে রাশি কি আর কি। তো রাশি হলো এই ভৌত জগৎ এর অংশ বিশেষ, যা কিছুকে পরিমাপ করা যায়। তাহলে ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যাবে তাকে আমরা রাশি বলে থাকি আর কি। যেমন উদাহরণ যদি দিতে যাই, তাহলে আমরা দোকানে গিয়ে বলি যে আঙ্কেল আমাকে 1 কেজি চিনি দেন, আমাকে 1 কেজি আলু দেন। তাহলে এই যে চিনি বা আলুর আমি কি পরিমাপ করলাম? যে ভর পরিমাপ করলাম। যেহেতু চিনি বা আলুর পদার্থের মোট পরিমাণ অর্থাৎ ভর পরিমাপ করা যাচ্ছে, সুতরাং ভর একটা রাশি। আমাদের ফিজিক্স ক্লাসটা যে রুটিন দেওয়া আছে সেখানে 12টা 30 মিনিটে দেওয়া আছে। তার মানে 12টা 30 মিনিট একটা কি নির্দেশ করতেছে? একটা সময় নির্ধারণ করতেছে। সুতরাং সময় একটা রাশি। সোজা কথায় আমরা বলবো যে রাশি কাকে বলে যদি বলা হয় যে ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলবো। তাহলে এই রাশির অবশ্যই তাহলে প্রকারভেদ আছে। তাহলে রাশির প্রকারভেদ আমরা দেখি এখন। রাশির প্রকারভেদ এটা হলো 2 প্রকার। 1 নম্বর হলো আমাদের মৌলিক রাশি, 2 নম্বর হলো আমাদের লব্ধ রাশি। তো মৌলিক রাশি কাকে বলে? মৌলিক রাশি হলো যে রাশিগুলোকে ভাঙলে আমরা ওই রাশি ছাড়া অন্য কোনো রাশি পাই না, অর্থাৎ যেগুলো রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় সেই রাশিগুলোকে আমরা মৌলিক রাশি বলবো আর কি। উদাহরণ কি হতে পারে? তার উদাহরণ হতে পারে সময়, ভর হতে পারে, দৈর্ঘ্য হতে পারে ইত্যাদি আমাদের তাহলে মৌলিক রাশি আর কি। তাহলে এই মৌলিক রাশিরও আবার প্রকার আছে। কয় প্রকার মৌলিক রাশি হয়ে থাকে? মৌলিক রাশি হলো 60টি। কয়টি মৌলিক রাশি? যে মৌলিক রাশি হলো আমাদের 60টি। তাহলে এই 60টি রাশি কি কি? যদি আমরা এখানে একটু বলি যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন, তীব্রতা এবং প্রভাবমাত্রা। তাহলে আমরা দেখলাম যে রাশি কাকে বলে। রাশির প্রকারভেদ। রাশি হলো 2 প্রকার, একটা মৌলিক রাশি, একটা হলো লব্ধ রাশি। মৌলিক রাশির সংজ্ঞা কি বললাম? যে রাশি অন্য রাশির উপর নির্ভরশীল নয়, যে রাশি স্বাধীন তাকে আমরা মৌলিক রাশি বলে থাকি। মৌলিক রাশি হলো 60টি। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা এবং তড়িৎ প্রবাহ মাত্রা। এই 60টা হলো আমাদের মৌলিক রাশি। তাহলে লব্ধ রাশি কাকে বলে? তাহলে লব্ধ রাশি হলো যে রাশিগুলোকে ভাঙলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায়, অর্থাৎ যে রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভরশীল তাদেরকে আমরা লব্ধ রাশি বলবো। উদাহরণ কি হতে পারে লব্ধ রাশির?
আমরা এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করব সবগুলোই রাশি, এগুলোর মধ্যে এই 7টি শুধু মৌলিক রাশি। তাহলে এই 7টি বাদে আমরা যা পাবো সবগুলোই লব্ধ রাশি হবে। তাহলে যেমন উদাহরণ কি হতে পারে, আমাদের হলো যে বল একটা লব্ধ রাশি, বেগ একটা লব্ধ রাশি, ত্বরণ একটা লব্ধ রাশি। তাহলে ইত্যাদি আমাদের লব্ধ রাশির উদাহরণ হতে পারে। তো আমরা যদি একটু দেখাই যে আসলে এদেরকে লব্ধ রাশি কেন বলতেছি, আসলেই কি এই রাশিগুলোকে ভাঙলে আমরা একাধিক মৌলিক রাশি পেতে পারি কি না, অর্থাৎ এই লব্ধ রাশিটা অর্থাৎ এই বল, এই বেগ, এই ত্বরণ এই রাশিগুলোর উপর নির্ভরশীল কিনা, অর্থাৎ এই রাশিগুলোকে ভাঙলে আমরা এই রাশিগুলো পাই কি না। তাহলে যদি আমরা একটু এই দিকে দেখাই যে আমি যদি প্রথম দেখাই বেগ, তাহলে বেগটা হলো, বেগ কাকে বলে যদি আমরা সংজ্ঞা বলি, আমরা 9-10 এটা পরে আসছে আর কি, যে বেগ হলো সরণের হার মানে সরণ ভাগ সময়কে আমরা কি বলে থাকি, বেগ বলে থাকি আর কি। তাহলে আমরা বেগকে ভাঙালে সরণ এবং সময় নামক দুটো মৌলিক রাশি পাচ্ছি। যেহেতু বেগটা এই সরণ সময় অর্থাৎ সরণ বলতে দৈর্ঘ্যকে এখানে বোঝানো হচ্ছে, এই দৈর্ঘ্য সময়ের উপর নির্ভরশীল, সুতরাং আমরা বেগকে কি বলবো, একটা লব্ধ রাশি বলবো। আমরা আরেকটা এখানে লিখছি যে ত্বরণ। ত্বরণ কাকে বলে, ত্বরণ হলো সময়ের সাপেক্ষে কোনো বস্তুর কোনো ব্যক্তির বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা সংক্ষেপে লিখতে পারি যে ত্বরণ ইকুয়াল টু হলো বেগ ভাগ সময়। তাহলে আমাদের সময় একটা মৌলিক রাশি, এটাকে আমি আলাদা করে লিখলে এরকম লিখতে পারি যে সময়, আর এই বেগটাকে ভাঙলে আমি একটু আগে যা লিখছিলাম যে সরণ ভাগ সময় অর্থাৎ দৈর্ঘ্য ভাগ সময় বলতে পারি আমরা সময়, এটা লিখতে পারি। অর্থাৎ আমরা এখানে দেখতেছি যে সরণ একটা হলো আমাদের মৌলিক রাশি, আর সময় যে আসতেছে সময় এখানে স্কোয়ার, দুইটা সময় আছে আর কি। অর্থাৎ আমরা ত্বরণকে ভাঙলে একাধিক মৌলিক রাশি পাচ্ছি, একটা সরণ পাচ্ছি, দুটো সময় পাচ্ছি। যেহেতু ত্বরণ আমাদের সরণ এবং সময়ের উপর নির্ভরশীল, সরণ এবং সময় আমাদের 7টা মৌলিক রাশির মধ্যে অন্যতম একটা করে, সুতরাং আমরা ত্বরণকে লব্ধ রাশি বলবো, এই দ্বিতীয় প্রকার লব্ধ রাশি বলবো আর কি। আমি যদি বলকে দেখি যে বল আদৌ কি লব্ধ রাশি কিনা, তাহলে বিষয়টা এরকম হবে আমাদের। বল, আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে কি জানি, বল ইকুয়াল টু হলো যে ভর গুণন ত্বরণ। অর্থাৎ আমরা এটা জানি যে এফ ইকুয়াল এম এ। তাহলে আমরা এই যে ভর, আমার 7টা মৌলিক রাশির মধ্যে ভর একটা, শুধু ভরকে আমি ভাঙাতে পারি না, তাহলে আমি ত্বরণকে ভাঙাতে পারি। ত্বরণকে ভাঙালে এই যে আমরা কি পাচ্ছি দেখো, এখানে সরণ আসতেছে আমাদের প্লাস সময় স্কোয়ার আসতেছে। অর্থাৎ 7টা মৌলিক রাশির মধ্যে সরণ, সময়, ভর এগুলোর মধ্যে যেহেতু আমাদের বলকে ভাঙালে এই মৌলিক রাশিগুলো পাচ্ছি, অর্থাৎ একাধিক মৌলিক রাশি পাচ্ছি, অর্থাৎ বল মৌলিক রাশিগুলোর উপর নির্ভরশীল, সুতরাং বল একটা লব্ধ রাশি আমাদের। আশা করি রাশি 2 প্রকার মৌলিক রাশি এবং লব্ধ রাশি তোমরা বুঝতে পারছো। আমরা পরের টপিকসে যাচ্ছি। পরের টপিকসটা হলো আমাদের ইউনিট বা একক কাকে বলে। একক, তাহলে একক কাকে বলে, আমি বাসার সামনে যে দোকান আছে সেখানে আমার কোনো কিছু কিনতে গেলাম আর বললাম যে আঙ্কেল আমাকে একটু চিনি দেন। উনি যদি আমাকে জিজ্ঞেস করে কতটুকু চিনি দেব, তো আমি বললাম যে আমাকে 10 চিনি দেন। তাহলে উনি আবার জিজ্ঞেস করবে যে 10 কি, তাহলে আমাকে বলতে হবে আমাকে 10 কেজি চিনি দেন, 10 গ্রাম চিনি দেন, অথবা 10 মণ চিনি দেন, অথবা 10 টন চিনি দেন। তার মানে আমাকে এই যে 10 একটা যে আমাদের মান আছে, মানটার সাথে আরও একটা জিনিস আমাকে ইনক্লুড করে দিতে হচ্ছে। তাহলে কি সেটা, এই যে জিনিসটা আমি মানের সাথে ইনক্লুড দিয়ে কোনো একটা রাশিকে প্রকাশ করতেছে আমি, সেটাকে বলা হয় একক। তাহলে এককটা কি যদি ডেফিনিশন জিজ্ঞেস করা হয় বা সংজ্ঞায়িত করতে বলা হয়, একক হলো যে কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে
যেই অংশটুকুকে, যে ক্ষুদ্রতম অংশটুকুকে আদর্শ মান বিবেচনা করে ওই সমগ্র অংশগুলোকে তুলনা করা হয়, পরিমাপ করা হয়, পরিমাণ নির্ধারণ করা হয়, এই আদর্শ অংশটুকুকে পরিমাপের একক বলা হয়ে থাকে। যেমন এখন বাজে 12:25, তাহলে 12:25 যে এখন বেজে গেছে আমাদের, তাহলে এই 12:25 বলা হচ্ছে। তাহলে এই যে 12 ঘন্টা 25 মিনিট বলা হচ্ছে এখানে, তাহলে এই যে মিনিটের মূলে কে আছে, যে মিনিটের মূলে আছে আমাদের হলো সেকেন্ড নামক একটা একক আছে আর কি, অর্থাৎ সময়ের একক হলো আমাদের সেকেন্ড। তাহলে এই যে সেকেন্ডকে আদর্শ মান বিবেচনা করে যখন 60 সেকেন্ড হয়ে গেছে তখন আমি 1 মিনিট কাউন্ট করছি, আবার যখন 60 মিনিট হয়ে গেছে তখন আমি 1 ঘন্টা কাউন্ট করছি, অনুরূপে 24 ঘন্টা হয়ে গেলে আমি 1 দিন কাউন্ট করতেছি। এরকম করে কন্টিনিউয়াসলি আমি দিন, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি হিসেব করে থাকি। তাহলে এই সময়গুলো যেটাই আমি পরিমাপ করি না কেন সবগুলোর মূলে একটা আদর্শ মান আছে আমার, সেটা হলো আমার সেকেন্ড। তাহলে পরিমাপের ক্ষেত্রে যে অংশকে আদর্শ মান বিবেচনা করা হবে, যেই অংশকে আদর্শ মান বিবেচনা করে অন্য অংশগুলোকে তুলনা করা হবে, পরিমাপ করা হবে, পরিমাণ নির্ধারণ করা হবে, তাকে আমরা একক বলবো। তাহলে এই এককেরও প্রকারভেদ আছে, সেটা একটু আমরা দেখি। প্রকারভেদ, কার প্রকারভেদ? যে একক এর প্রকারভেদ। তাহলে একক আমাদের এককও দুই প্রকার হতে পারে। একটা হলো আমাদের মৌলিক একক, তাহলে একটা হলো আমাদের মৌলিক একক হতে পারে। 2 নম্বর আমাদের আরেকটা একক হতে পারে আমাদের লব্ধ একক হতে পারে। আমাদের আরেকটা একক আমরা ব্যবহার করে থাকি, সেটাকে বলা হয় ব্যবহারিক একক। তাহলে এই মৌলিক একক কাকে বলে? আমরা একটু আগেই দেখছিলাম যে 7টা রাশিকে মৌলিক রাশি বলছিলাম, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থ পরিমাণ, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ মাত্রা। এই 7টা মৌলিক রাশির যে এককগুলো সেগুলোকে আমরা মৌলিক একক বলবো। এই 7টা একক বাদে যে এককগুলো পাবো তাদেরকে আমরা লব্ধ একক বলবো। তাহলে আমরা একটু আগে উদাহরণ দিচ্ছিলাম যে বল একটা লব্ধ রাশি, তাহলে বল একটা লব্ধ রাশি। বল এর একক হলো নিউটন, অর্থাৎ এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই নিউটন হলো একটা লব্ধ একক। কেন একে লব্ধ একক বলবো? কারণ আমরা জানি, দেখি যে আসলেই কি এই নিউটনটা একাধিক মৌলিক এককের উপর নির্ভরশীল কিনা সেটা দেখি আর কি। তাহলে আমরা এখানে দেখি যে বলের একক, বল ইকুয়াল টু আমরা কি জানি, যে বল ইকুয়াল টু আমরা জানি ভর গুণন ত্বরণ। তাহলে বল এর একক হলো নিউটন, একে এন দ্বারা প্রকাশ করা হয়। ভরের একক হলো কিলোগ্রাম, একে কেজি দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখতেছি যে বলের এককটা ভরের এককের উপর নির্ভরশীল, ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার তারও উপর নির্ভরশীল। যেহেতু বলটা একাধিক মৌলিক রাশির এককের উপর নির্ভরশীল, সুতরাং বলের একক হলো একটা লব্ধ একক। তাহলে মৌলিক রাশির 7টা একক ছিল, সেটা মৌলিক একক। যেমন ভরের একক হলো আমাদের কিলোগ্রাম, দৈর্ঘ্যের একক আমাদের মিটার, সময়ের একক আমাদের সেকেন্ড, তাপমাত্রার একক হলো আমাদের কেলভিন, তড়িৎ প্রবাহ মাত্রার একক হলো আমাদের এম্পিয়ার, দীপন তীব্রতার একক হলো আমাদের ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক হলো আমাদের মোল। তাহলে এই যে 7টা একক এগুলো হলো মৌলিক একক। আর এই 7টা একক বাদে যে এককগুলো পাবো তাদেরকে আমরা লব্ধ একক বলবো। আমরা এখানে দেখলাম বল একটা লব্ধ রাশি, আর বলের একক হলো যে নিউটন, সেটাও লব্ধ একক। কেন লব্ধ একক? আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, নিউটন কার উপর নির্ভরশীল? ভরের একক কিলোগ্রামের উপর নির্ভরশীল। নিউটন কার উপর নির্ভরশীল? দূরত্ব বা সরণ এর একক হলো মিটার, এম এর উপর নির্ভরশীল। বল কার উপর নির্ভরশীল? সময়ের একক সেকেন্ডের উপর নির্ভরশীল। সুতরাং আমরা বলতে পারি যে লব্ধ একক হলো
লব্ধ রাশির যে এককগুলো তাকে আমরা লব্ধ একক বলবো, অর্থাৎ যে এককগুলো একাধিক মৌলিক এককের উপর নির্ভরশীল। আমরা আর একটা একক ব্যবহার করে থাকি যেটাকে বলা হয় ব্যবহারিক একক, যেটাকে আমরা ব্যবহারিক একক বলে থাকি। তাহলে কোথায় সেটা ব্যবহার করে থাকি? আমাদের যে এই যে ইলেকট্রিক ফ্যানগুলো আছে, অর্থাৎ বৈদ্যুতিক যে পাখাগুলো আছে আমাদের, এই বৈদ্যুতিক পাখাগুলোতে আমরা একটা ক্যাপাসিটর ব্যবহার করে থাকি। এর ক্যাপাসিটেন্স বা ধারকত্বের একক হলো ফ্যারাড ব্যবহার করে থাকি। আমরা জানি যে ধারকত্বের একক হলো ফ্যারাড, কিন্তু এই ফ্যারাডটা এত বড় একটা একক যেটা আমরা ব্যবহার করতে পারি না আর কি। তাহলে এখানে কি ব্যবহার করে থাকি? এখানে মাইক্রোফ্যারাড ব্যবহার করে থাকি। তাহলে 1 মাইক্রোফ্যারাড ইকুয়াল হলো যে 1 ফ্যারাড এর 10 লক্ষ ভাগ। তাহলে 1 ফ্যারাডের 10 লক্ষ ভাগের 1 ভাগকে 1 মাইক্রোফ্যারাড বলা হয়ে থাকে। দেখুন আমরা এটাকে লিখতে পারি 10⁻6 ফ্যারাড। এটাকে লেখা হয় 10 ইনভার্স 6 ফ্যারাড। তাহলে এই যে 1 মাইক্রোফ্যারাড আমরা ব্যবহার করতেছি আমাদের ক্যাপাসিটরটাতে, ড্রাম ক্যাপাসিটর একটা আছে এখানে। তাহলে এই 1 মাইক্রোফ্যারাড ইকুয়াল হলো 10 ইনভার্স 6 ফ্যারাড। তাহলে ফ্যারাড হলো আমার ধারকত্বের একক, কিন্তু আমি ব্যবহার করতে গিয়ে আমি এই ধারকত্বের এককটাকে 10 লক্ষ ভাগ করে 1 ভাগ নিচ্ছি আর কি। এরকম 2.54 মাইক্রোফ্যারাড আমরা ওখানে ব্যবহার করে থাকি। 2.54 মাইক্রোফ্যারাড। অনেক সময় দেখা গেছে যে ফ্যানটা যদি একটু পুরাতন হয়ে যায়, আমরা যদি সেকেন্ড টাইম চেঞ্জ করতে যাই, তখন ইলেকট্রিশিয়ান যারা থাকে তারা আমাদেরকে হয়তোবা সুপারিশ করে যে 3.54 মাইক্রোফ্যারাড ব্যবহার করতে বলে আমাদের। তাহলে এই যে আমরা মাইক্রো ব্যবহার করতেছি সেটা কিন্তু আমাদের এসআই একক নয়। তাহলে আমরা কি সেটা হলো আমাদের ব্যবহারিক একক। আর এই ধারকত্বের একক যদি আমরা ফ্যারাড ব্যবহার করতাম সেটা ছিল আমাদের এসআই একক আর কি। আশা করি বুঝতে পারছো তোমরা বিষয়টি। আমরা পরের টপিকসে যাব। পরের টপিকসটা হলো আমাদের মাত্রা সমীকরণ। মাত্রা সমীকরণ আমরা দেখব। মাত্রা সমীকরণ কাকে বলে? কোনো একটা রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককেই মাত্রা সমীকরণ বলা হয়ে থাকে আর কি। তাহলে কোনো একটা রাশিতে উপস্থিত মৌলিক রাশির যে সূচকগুলো থাকবে তাকে আমরা মাত্রা সমীকরণ বলে থাকি আর কি। এই মাত্রা সমীকরণকে 3টে লেটার দ্বারা প্রকাশ করা হয়। মাত্রা সমীকরণকে 3টে লেটার দ্বারা প্রকাশ করা হয় এবং লেটারগুলো অবশ্যই ক্যাপিটাল লেটার হবে আর কি। তাহলে 3টে লেটার দ্বারা প্রকাশ করা হয় এবং ক্যাপিটাল লেটার হবে। একটু যদি আমরা দেখি যে ভর এর মাত্রা সমীকরণ হলো আমাদের মাত্রা সমীকরণ হলো ক্যাপিটাল এম। সময় যদি অনুরূপভাবে বলি আমরা, সময়ের মাত্রা সমীকরণ হবে আমাদের ক্যাপিটাল টি। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাস, ব্যাসার্ধ, সরণ, দূরত্ব ইত্যাদির মাত্রা সমীকরণ হলো আমাদের ক্যাপিটাল এম। তাহলে আমরা যে রাশির মাত্রা সমীকরণ বার করব সেই রাশিটাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করে থাকি। যদি আমরা বলে থাকি যে বেগের মাত্রা সমীকরণ কী হবে, তাহলে বেগ, আমরা জানি কি বেগকে ভাঙানো যায়, বেগ একটা লব্ধ রাশি। তাহলে বেগকে ভাঙালে আমরা কি পাই? বেগকে ভাঙলে আমরা পাই সরণ ভাগ সময়। তাহলে আমাদের সরণের মাত্রা আমরা কি দেখলাম? সরণের মাত্রা হলো এল। সময়ের মাত্রা আমরা কি দেখলাম? সময়ের মাত্রা হলো টি। তার মানে আমরা এটিকে লিখতে পারি এল টি ইনভার্স 1। তাহলে আমাদের এই যে বেগের মাত্রা সমীকরণ হলো আমাদের এল টি ইনভার্স 1।
অনুরূপভাবে যদি আমাদেরকে ত্বরণের মাত্রা সমীকরণ দেখাতে বলে, ত্বরণ, তাহলে আমরা জানি কি, জানি হলো ত্বরণ ইকুয়াল বেগ ভাগ সময়। আবার বেগকে ভাঙানো যায়, বেগকে ভাঙলে আমরা কি পাই, সরণ ভাগ সময় পাই। আমাদের আগে একটা সময় ছিল এখানে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। সরণের মাত্রা আমরা দেখতেছি এল, এই সরণের মাত্রা হলো আমাদের এল, এল লিখলাম। সময়ের মাত্রা আমাদের টি ইন্টু টি, আমরা লিখতে পারি যে এল টি স্কোয়ার ইকুয়াল হলো এল টি ইনভার্স 2। এটা হলো আমাদের ত্বরণের মাত্রা সমীকরণ। অনেক সময় আমরা এরকম আসে যে মাত্রা বিবেচনায় দেখাও যে বল একটি লব্ধ রাশি। তাহলে আমরা জানি, আমরা এভাবে লিখব যে আমরা জানি বল ইকুয়াল ভর গুণন ত্বরণ। তাহলে ভর একটা মৌলিক রাশিকে ভাঙানো যায় না, তাহলে ভর ঠিক রাখলাম। ত্বরণ আমরা দেখাচ্ছি কি, ত্বরণ জানি যে বেগ ভাগ সময়, এটা হলো ভর আমাদের থাকলো। বেগকে ভাঙলে আমরা কি পাই, সরণ ভাগ সময়। আমার আগে একটা সময় ছিল, তাহলে সময় স্কোয়ার হয়ে গেল। তার মানে আমরা লিখতে পারি যে ভরের মাত্রা আমাদের ক্যাপিটাল এম, সরণের মাত্রা ক্যাপিটাল এল, সময়ের মাত্রা হলো ক্যাপিটাল টি। এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এম এল টি স্কোয়ার, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি যে এম এল টি ইনভার্স 2। তাহলে বল একটা আমাদের লব্ধ রাশি। কেন, যে এই লব্ধ রাশিটা অর্থাৎ এই বলটা নির্ভর করে কার কার উপর। তাহলে আমরা এখানে দেখলে বুঝতে পারতেছি যে বল নির্ভর করতেছে ভরের মাত্রা এম এর উপর, বল নির্ভর করতেছে দৈর্ঘ্যের মাত্রা এল এর উপর, বল নির্ভর করতেছে সময়ের মাত্রা টি এর উপর। তার মানে আমরা বলতে পারি যে মাত্রা বিবেচনায় বল একটা লব্ধ রাশি। আমরা আজকের লেকচারের যদি শেষ টপিক্সটা একটু বলি, টপিক্স বলতে একটা ব্যবহার দেখব আমরা, যে এই যে মাত্রা সমীকরণ আমরা শিখলাম এর প্রয়োজনীয়তা কী, কেন আমি মাত্রা সমীকরণ শিখব। তো মাত্রা সমীকরণের সাহায্যে আমরা এক প্রকার রাশি একককে অন্য প্রকার রাশির এককে কনভার্ট করতে পারি। আমরা মাত্রা সমীকরণের সাহায্যে কোনো সমীকরণ সঠিক আছে কিনা সেটা যাচাই করতে পারি। তাহলে আমি 2 নম্বরটা যদি একটু দেখাই, যে মাত্রা সমীকরণের সাহায্যে মাত্রা সমীকরণ আমরা গতির সমীকরণ জানি যে 4টে গতির সমীকরণ। প্রথম সমীকরণটা হলো এরকম যে ভি ইকুয়াল ভি নট প্লাস এটি। এখানে ভিটা হলো আমাদের শেষ বেগ, ভি নটটা হলো আমাদের আদি বেগ, এটা হলো আমাদের ত্বরণ, আর টিটা হলো আমাদের সময়। এখন যদি কোনো সমীকরণকে এইভাবে না দিয়ে এইভাবে দেয়া থাকতো যে ভি ইকুয়াল টু
ভি ইকুয়াল ভি নট প্লাস এ এস। তাহলে দেখি যে এই সমীকরণটা সঠিক কিনা। ভি হলো, আমরা দেখব যদি কোনো সমীকরণের প্রত্যেকটা অংশের মাত্রা বার করে দেখব, যে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা বলবো যে এই সমীকরণটা সঠিক আছে, আদারওয়াইজ বলবো যে সমীকরণটা সঠিক নেই। তাহলে এই যে প্রথম অংশ লেফট হ্যান্ড সাইড এর প্রথম অংশ ভি হলো আমাদের শেষ বেগ, ভি হলো আমাদের শেষ বেগ। তাহলে বেগ বলতে আমরা কি বুঝি, যে সরণের হারকেই কি বলে বেগ বলে, অর্থাৎ সরণ ভাগ সময় বেগ। তাহলে সরণের মাত্রা আমরা জানি এল, সময়ের মাত্রা টি, সুতরাং এল টি ইনভার্স 1। তাহলে ভি নট কি আমাদের, ভি নট হলো আদি বেগ। তাহলে আমরা যদি এটা দেখি যে রাইট হ্যান্ড সাইড এর প্রথম অংশ ভি নট ইকুয়াল টু হলো আমাদের শেষ বেগ। তাহলে বেগ তো আদি বেগ, তাহলে এটা আদি বেগ হোক আর শেষ বেগ হোক, বেগ তো বেগ মানেই মাত্রা আসবে আমাদের এল টি ইনভার্স 1। তাহলে দ্বিতীয় অংশ আমাদের কি আসতেছে, এখানে দ্বিতীয় অংশ আছে আমাদের এ এস। দ্বিতীয় অংশ হলো যে এ এস ইকুয়াল ত্বরণ গুণন সরণ দেওয়া আছে আমাদের। ত্বরণের মাত্রা, ত্বরণকে ভাঙলে আমরা কি পাই, বেগ ভাগ সময় পাই, আর এটা সরণ পাই। তাহলে আমরা এখানে পাচ্ছি যে বেগের মাত্রা, এই যে আমরা এখানে বাইর করে রাখছি যে বেগের মাত্রা হয় এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স 1, সময়ের মাত্রা হলো টি, ইন্টু সরণের মাত্রা হলো আমাদের এল। তার মানে এই এল টিটাকে উপরে উঠলে আমরা লিখতে পারি এল আর এল, এল স্কোয়ার টি ইনভার্স 2 লিখতে পারি। তাহলে আমরা এখানে দেখতেছি যে প্রথম অংশ ছিল আমাদের লেফট হ্যান্ড সাইডের শেষ বেগ ভি, এর মাত্রা এল টি ইনভার্স 1। রাইট হ্যান্ড সাইডের প্রথম অংশ হলো ভি নট, যেটা আদিবেগ বলতেছি আমরা, এর মাত্রা হলো এল টি ইনভার্স 1। হ্যাঁ, এই অংশ আমাদের ইকুয়াল আসছে, বাট যদি দ্বিতীয় অংশের দিকে আমরা লক্ষ্য করি এ এস, যেখানে এ হলো ত্বরণ, এস হলো আমাদের সরণ, তাহলে এই ত্বরণ আর সরণের মাত্রা বসায় আমরা যদি দুটো একসঙ্গে দেখি তাহলে এল স্কোয়ার টি ইনভার্স, অর্থাৎ এই দুটো ম্যাচ করলেও এইটা আমাদের সমান হয়নি, ইকুয়াল হয়নি। সুতরাং আমরা বলবো যে এই সমীকরণটা সঠিক নয়।